করিডোরের প্রচারণা কিন্তু বাংলাদেশ থেকে ওঠে নাই, এইটা উঠেছে প্রতিবেশী দেশের একটি নিউজ পোর্টাল থেকে। আপনার খোঁজ করে দেখবেন, আপনারা জানেন। তারা এটা বলছে, তারা এটাও বলছে যে আমরা আমেরিকার সপক্ষে একটা প্রক্সি যুদ্ধ করবো সেখানটাতে জাতিসংঘকে নিয়ে। আরে ভাই, জাতিসংঘ কি যুদ্ধ করতে পারে নাকি নিরাপত্তা পরিষদের বাকি সমস্ত সদস্যদেরকে বাদ দিয়ে? এটা তো একটা সাধারণ প্রশ্ন। আপনি জাতিসংঘ, আমেরিকা সবাইকে টেনে আনলেন, আমরা একটা প্রক্সি যুদ্ধে যাচ্ছি, তার মধ্যে জড়াল আমি বিদেশি নাগরিক, আমেরিকান নাগরিক। এই প্রচারণাটা কোত্থেকে এসছে আপনার হিসাব করে দেখেন। এটা কি বাংলা? আর এই আমি বলি, আজকে যদি একটা আমেরিকার পক্ষে প্রক্সি যুদ্ধ আরাকানে হয়, ক্ষতিগ্রস্ত হবে কে? এটা আমি আগেও বলেছি, প্রকাশ্যেই বলেছি, ক্ষতিগ্রস্ত হবে কে? তার কিছু বলছে? হ্যাঁ, আমি ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের একবার সরাসরি বলেছি, টেপও আছে সেটা। হ্যাঁ, তো ওখানে চায়নার সবচেয়ে বড় আপনার একটা অ্যাক্সেস টু ইন্ডিয়ান ওশেন, তার তো এমনিতে অ্যাক্সেস নাই, আরাকানের ভেতর দিয়ে অ্যাক্সেস গেছে। ক্ষতি হবে তো তার আমেরিকা সেখানে গেলে, সে কিছু বলছে? ক্ষতি হবে বার্মার, তার একটা অংশ কেটে নেওয়া হচ্ছে, সে কিছু বলছে? তো মায়ের চাইতে তো মাসির দরদ বেশি, আপনারা বোঝেন নাকি কোত্থেকে এসছে? প্লিজ অপপ্রচারের কোনো প্রচার করবেন না, যারা করেছেন করেছেন, এখন বন্ধ দেন রে ভাই, দেশের স্বার্থ বলে একটা কিছু আছে। আমি এগুলো বলতে চাইনি, আমি ভেবেছি যারা বুদ্ধিমান ব্যক্তি আছে তারা এটা নিয়ে দাঁড়িয়ে যাবেন। আমাকে সব কথা কেন বলতে হবে রে ভাই? সরকার সব কথা বলবে কেন? আমাদের তো এই কথাটা বলাটাও তো আমার জন্য সমীচীন নয়, কিন্তু আমাকে বলালেন। সরকারের ভিতরে আমার ফরেন অফিসের সঙ্গে আমার I coordinate with foreign office on every issue. আর সেনাবাহিনীর সঙ্গে আমি খুব ক্লোজলি কাজ করি, খুব ক্লোজলি কাজ করি। দেখেন ভয়াবহ অবস্থা। আমি গেলাম 18 এপ্রিল রোহিঙ্গা ক্যাম্পে, এর পরের সপ্তাহে কাতারে আপনার রোহিঙ্গা রাউন্ড টেবল, সেখানে আমি রোহিঙ্গাদের মনোভাবটা জানতে গেছিলাম। ফেরার পথে রামু ক্যান্টনমেন্ট পরে সেখানকার কমান্ডার জেনারেল মিনহাজ আমাকে বললেন যে আপনি যদি আমার পাশ দিয়ে যাচ্ছেন এক বেলা চা খেয়ে যেতেন। আমি গেলাম, কারণ 1 লক্ষ এই যে রোহিঙ্গা নিয়ে যে ইফতার হলো, আমার এই কাজটাতে উনি খুব সাহায্য করেছেন। আমি ওনার সঙ্গে চা খেয়ে আধা ঘন্টা ছিলাম, বেরিয়ে গেছি। প্লেনে চড়ে বাড়িতে বসতে সেই পোর্টালে যে আমি নাকি তার সঙ্গে দেখা করতে গেছি এই প্রক্সি যুদ্ধের বন্দোবস্ত করার জন্য। ভাই কি অবস্থায় আছে আপনারা বোঝেন? কতগুলো চোখ আমাদেরকে প্রতিনিয়ত তাড়া করে, এর অবস্থাতে আমাদের কাজ করতে হয়। ধন্যবাদ। হ্যাঁ, মুক্তা বলেন। হাসপাতালে ভর্তি হতে হবে, তারপরে তো আপনার চিকিৎসার বন্দোবস্ত। আমরা তো সেখানে যাইনি। দুপক্ষ যদি, সকল পক্ষ যদি রাজি হয়, তাহলে যেটা আমাদের জন্যে আবারও বলছে, কোনো কিছুই কিন্তু রাজি হয় নাই, এখনও সেই পর্যায়ে যাই নাই জিনিসটা। যদি যাবার হয় তাহলে পরে আমরা সবার সঙ্গে বসে সেটা ঠিক করব। কারণ সেখানে আমাদের নিজস্ব বিবেচনা আছে যে এই ধরনের ঘটনা ঘটলে, এই ধরনের একটা জিনিস আমরা যদি অ্যাগ্রি করতে যাই, আপনি যে কথাগুলি বললেন রুটগুলি দেখতে হবে, অন্যরা যেটা বললেন আমাদের যে সেফটি সিকিউরিটি দেখতে হবে, তাই না? আমাদের রাস্তাঘাট কোনটা ব্যবহার হবে, সেইটার অবস্থা কি, হ্যাঁ সেইগুলো আমাদের দেখতে হবে। এইটার ভেতরে অন্য কিছু চলে যাচ্ছে কিনা সেগুলো আমাদের দেখতে হবে। বহু কিছু বিবেচনার আছে, এটা কি একজনের সিদ্ধান্ত নাকি রে ভাই? এটা শুধু কেবলমাত্র পুরো সরকারের না, সমস্ত অংশীজনের সঙ্গে বসে আমরা এগুলো ঠিক করবো। আমরা সেখানে যাইনি, এখনো পর্যন্ত সেই জায়গাতে আমরা পৌঁছাই নাই। কোনো কিছুই এখনো বিবেচনার অবস্থায় আসে নাই। যখন বিবেচনার জায়গাটাতে আসবে তখন আমরা বিবেচনা করব, এবং বিবেচনার পর্যায়ে আমরা সকলকে নিয়েই সে বিবেচনাটা করব। মায়ানমার জান্তা প্রধানের স্পেশাল এনভয়, তার সঙ্গে আমার দ্বিপাক্ষিক বৈঠক হয়, এবং তাতে তারা প্রথমবারের মতো ইঙ্গিত করেন যে
এই 8 লক্ষ রোহিঙ্গাদের মধ্যে 2.5 লক্ষের ভেরিফিকেশনের কাজ তারা, এবং এর মধ্যে 1,80,000 তারা প্রত্যাবাসনযোগ্য হিসেবে নির্ণীত করেছেন। আর বাকি 70,000-এর সমস্যা ছিল ছবি এবং কিছু তথ্য নিয়ে, সেগুলো তারা আমাদের সঙ্গে বসে নিরসন করবেন। এই সিদ্ধান্তটি বিমস্টেক বৈঠকের গত মাসে আমি এবং মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী যৌথভাবে এটা আমরা অ্যানাউন্স করি। এর ফলে আমরা প্রত্যাবাসনযোগ্য রোহিঙ্গাদের প্রথম তালিকা লাভ করি। কাজ গত 7-8 মাসে সম্পন্ন করেছি, যেটা আগের 7 বছরে হয়নি। এগুলো ছিল প্রত্যাবাসনের জন্য অত্যন্ত জরুরি কাজ। এরপর হচ্ছে প্রত্যাবাসন প্রক্রিয়া, আপনি কিভাবে পাঠাবেন, এবং সেখানে আপনাকে যে বাস্তবতাটা আমরা মুখোমুখি হয়েছে সেটা বিচার করতে হবে। সেটা হচ্ছে মায়ানমার সরকারের দখলে প্রায় 90% রাখাইন আর নেই। এটার অধিকার নিয়ে নিয়েছেন আরাকান আর্মি, এবং আরাকান আর্মি এবং সেই সাথে মায়ানমার সরকারের সঙ্গে আলোচনা করে এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা সম্ভব। সেই আলোচনা আমরা একই সমান্তরালে চালু করেছি, আলোচনা চলছে। আমাদেরকে আরাকান আর্মি সুস্পষ্টভাবে বলেছে যে রোহিঙ্গাদের ফেরত নেওয়াটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন। মায়ানমার সরকারও উল্লেখ করেছেন। যে কথাটি আমাদেরকে আরাকান আর্মি বলেছে তা হলো, পরিস্থিতি অনুকূল হলে তারা এই প্রত্যাবাসনের উদ্যোগ নেবেন।